তাহলে আজকের টপিক হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ। আজকে আমরা এটা এখানে পড়ব, পৃথিবীর আভ্যন্তরীণ গঠন। তো তোমাদের সিলেবাসে যেটা আছে, সিলেবাসে আছে ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ উইথ স্পেশাল রেফারেন্স টু সিসমোলজিক্যাল এভিডেন্স। মানে ভূকম্পন বিদ্যার সাহায্যে পৃথিবীর আভ্যন্তরীণ গঠন নির্ণয় করো। ঠিক আছে? আচ্ছা, তো এখানে সবার মানে ভূতত্ত্ববিদদের মধ্যে, বিজ্ঞানীদের মধ্যে একটা কিউরিওসিটি ছিল যে পৃথিবীর নিচে কি আছে, পৃথিবীর অনেক গভীরে কি আছে। তো তার জন্য ওই ড্রিল করা হলো, নিচে বোর করা হলো। তো ড্রিল করা গেল রাশিয়ার মস্কো শহরের কাছে 12 কিলোমিটার পর্যন্ত ড্রিল করা গিয়েছিল, 12 কিলোমিটার। তারপর যাই, তাহলে 12 কিলোমিটার মানে আমরা তো 200, 300, 400, 500 ফিট, 1000 ফিট এরকম হয়, তাই তো? তো এখানে 12 কিলোমিটার ড্রিল করা গিয়েছিল, কিন্তু তাতেও খুব একটা কিছু জানা যায়নি পৃথিবীর নিচে। কারণ পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত ডিস্টেন্স কত? 6371 কিলোমিটার। তাহলে তাতে 12 কিলোমিটার কি জানা যাবে? তো এটা জানা যায়। তখন পৃথিবীর অভ্যন্তরীণ গঠন জানার জন্য ভূকম্প বিদ্যার সাহায্য নেওয়া হবে। তাহলে ভূকম্প বিদ্যা কি আমাদেরকে জানতে হবে? পৃথিবীর অভ্যন্তরে কি কি আছে? এই যে ভূপৃষ্ঠটা, এর নিচে আছে ম্যাগমা, আছে জ্বলন্ত ম্যাগমা। আমরা যখন ভূপৃষ্ঠ থেকে যত নিচে নামি, 1 কিলোমিটার নিচে নামলেই 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা বাড়তে থাকে। এইভাবে যখন নিচে নামি তখন তাপমাত্রা, অত্যধিক তাপমাত্রার জন্য ওই যে পদার্থগুলো আছে, বালি, কাদা, পাথর, লোহা, অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, নিকেল, যা যা আছে সব গলে যায়, ফুটতে থাকে ভেতরে। তো ম্যাগমা আছে। ঠিক আছে? তো এখানে এই পৃথিবীর অভ্যন্তরের অবস্থা কেমন আছে তার জন্য ভূকম্পন বিদ্যার, ভূমিকম্পের সাহায্য নেওয়া হয়। তো ওই যে ম্যাগমাটা, সেইটা তো তরল হয়ে যায়, তরল হলে ওইটা উপর দিকে উঠতে থাকে। মানে এইটা যদি ভূপৃষ্ঠ হয়, এটা যদি ভূপৃষ্ঠ হয়, ঠিক আছে, সাপোজ এটা ভূপৃষ্ঠ, এটা সারফেস, এইখানে ম্যাগমা আছে। তাহলে এই ম্যাগমাটা উপর দিকে উঠতে থাকে। ঠিক আছে? উপর দিকে উঠলে এই ভূপৃষ্ঠে ধাক্কা দেবে, ভূমিভাগটা কাঁপবে। এই যে ভূমিকম্প। তো ভূমিকম্প মাপা হয় কিসের সাহায্যে? ভূমিকম্প পরিমাপ করা হয় সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে, নাকি? আর ভূমিকম্পের তীব্রতা মাপা যায় রিক্টার স্কেলের সাহায্যে। হ্যাঁ, তো এখন এই যে সিসমোগ্রাফ যন্ত্র এখানে বসা থাকে, তো ফার্স্ট এই যখন এখানে ভূমিকম্পের সৃষ্টি হয়, এটা পৃথিবীর নিচে দিয়ে এই তরঙ্গটা যখন ফার্স্ট এখানে আঘাত করছে ভূপৃষ্ঠে, তো এইটাকে বলা হয় কি? সেন্টার, ভূমিকম্পের কেন্দ্র। আর ফার্স্ট যেখানে গিয়ে তরঙ্গটাকে আঘাত করছে, এই তরঙ্গটা যেখানে গিয়ে ভূপৃষ্ঠটাকে আঘাত করছে, সেটাকে কি বলা হয়? এপি সেন্টার। ঠিক আছে? এপি সেন্টার। তো এইটা, এই যে তরঙ্গগুলো সিসমোগ্রাফ যন্ত্রে ধরা পড়ে, এইটাকেই বলা হয় ভূমিকম্প। এই তরঙ্গগুলোকে আবার 3 ভাগে ভাগ করা যায়। 3 ভাগে। কি? দেখো আমি দেখাচ্ছি।
এইটাকে বলা হয় কি, এটাকে পি ওয়েভ, এটাকে এস ওয়েভ, আর এটাকে বলা হয় পি ওয়েভ, এস ওয়েভ, আর এটাকে এল ওয়েভ। ঠিক আছে, বা সারফেস ওয়েভ বলা হয়। প্রাইমারি ওয়েভ, সেকেন্ডারি ওয়েভ, আর এটা হচ্ছে সারফেস ওয়েভ। ঠিক আছে, এই যে পি ওয়েভ, প্রাইমারি ওয়েভ কেন বলা হয়, মানে এই তরঙ্গটা যেখানে এইটা যদি ভূপৃষ্ঠ হয়, এটা পৃথিবীর অভ্যন্তর হয়, এখান থেকে ভূমিকম্পের এইটা তরঙ্গটা এসে ফার্স্ট সিসমোগ্রাফ যন্ত্রে ধরা পড়ে। এইটা যদি সিসমোগ্রাফ যন্ত্র হয়, ঠিক আছে, ফার্স্ট এই তরঙ্গটা এসে সিসমোগ্রাফ যন্ত্রে ধরা পড়ে বলে একে পি ওয়েভ বলা হয়, প্রাইমারি ওয়েভ। আর এরপরে যে তরঙ্গটা সিসমোগ্রাফ যন্ত্রে ধরা পড়ে সেটাকে সেকেন্ডারি ওয়েভ বলা হয়। আর তারপরে যেটা ধরা পড়ে সেটা হচ্ছে সারফেস ওয়েভ। তো পি ওয়েভ দেখো, এই তরঙ্গটা কি, এখানে তরঙ্গটা হচ্ছে ক্ষুদ্র তরঙ্গ, মানে ক্ষুদ্র তরঙ্গ কি, তরঙ্গের একটা শীর্ষবিন্দু হতে অপর শীর্ষবিন্দুর যে ডিসটেন্স, এইটা ওয়েভলেংথ। তরঙ্গের যে ওয়েভলেংথ, তরঙ্গের দৈর্ঘ্য, যেটা তরঙ্গ দৈর্ঘ্য কোনটা, তরঙ্গের একটা পিক পয়েন্ট হতে অপর পিক পয়েন্টের যে ডিসটেন্স, তরঙ্গ দৈর্ঘ্য গ্রিক ওয়ার্ড ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে এর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, এর তরঙ্গ দৈর্ঘ্য তার চেয়ে বেশি, পি ওয়েভ অপেক্ষা বেশি, আর এর তরঙ্গ দৈর্ঘ্য এস ওয়েভ অপেক্ষা বেশি। আচ্ছা, এর ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, এর ফ্রিকোয়েন্সি তার চেয়ে কম, এর ফ্রিকোয়েন্সি তার চেয়ে আরো কম। ফ্রিকোয়েন্সি কি, সাপোজ তুমি সমুদ্রে গিয়েছো, স্নান করছো, 1 মিনিটে 10টা এসে ঢেউ তোমাকে আঘাত করলো, তাহলে সমুদ্রের ফ্রিকোয়েন্সি কত, 10 পার মিনিট সমুদ্রের ঢেউয়ের ফ্রিকোয়েন্সি। তাহলে এইখানে ঠিক সেই রকম ফ্রিকোয়েন্সি বলতে এই তরঙ্গের শীর্ষবিন্দুগুলো এই একটা স্থানকে, একটা পয়েন্টকে একটা নির্দিষ্ট সময়ে, একটা পয়েন্টকে একটা নির্দিষ্ট সময়ে কতগুলো শীর্ষবিন্দু গিয়ে ক্রস করছে, এই পয়েন্টটাকে 1 সেকেন্ডে কতগুলো শীর্ষবিন্দু, তরঙ্গের শীর্ষবিন্দু ক্রস করছে, সেইটাই হচ্ছে তরঙ্গের ফ্রিকোয়েন্সি। তো তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে তত তাড়াতাড়ি ক্রস করবে, যত রাস্তা কম হবে তত তাড়াতাড়ি যাবে। তাহলে এর রাস্তা কম, তাড়াতাড়ি ক্রস করছে, ফ্রিকোয়েন্সি বেশি। এর রাস্তা বেশি, ফ্রিকোয়েন্সি কমে যাবে। রাস্তা বলতে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এর তরঙ্গ দৈর্ঘ্য আরো বেশি, ফ্রিকোয়েন্সি আরো কম হবে, মানে আরো বেশি সময় লাগবে ক্রস করতে। ঠিক আছে, তাহলে ওয়েভলেংথ এর কম, ফ্রিকোয়েন্সি বেশি, এর চেয়ে বেশি পি তরঙ্গ অপেক্ষা বেশি, আর এর এস তরঙ্গ অপেক্ষা বেশি। ওয়েভলেংথ পি তরঙ্গের কম, এস তরঙ্গের তার চেয়ে বেশি, সারফেসের তার চেয়ে আরো বেশি, আর ফ্রিকোয়েন্সি পি তরঙ্গের বেশি, এস তরঙ্গের তার চেয়ে কম। ঠিক আছে, আচ্ছা, পি ওয়েভকে, এটাকে কম্প্রেশনাল ওয়েভও বলা হয়, বা পুশপুল ওয়েভ বলা হয়। ঠিক আছে, বা লংগিটিউডিনাল ওয়েভও বলা হয় পি ওয়েভ। তাহলে এখানে কেন, কারণ দেখো এইখানে যখন পি তরঙ্গটা যখন প্রবাহিত হবে, ঠিক আছে, পি তরঙ্গ যখন এইরকম ভাবে প্রবাহিত হয়, এইরকম প্রবাহিত হচ্ছে, তখন এই চাপে এক জায়গায় বস্তু কণা সংকোচন হয় আর এক জায়গায় প্রসারণ হয়, আবার বস্তু কণার সংকোচন হবে, আবার এক জায়গায় প্রসারণ হবে। এইভাবে পি তরঙ্গ বস্তু কণা সংকোচন প্রসারণ এইভাবে এগিয়ে যায়, সংকোচন প্রসারণ শুভপোকা যেমন এগিয়ে যায়, ঠিক সেইভাবে বস্তু কণার সংকোচন প্রসারণ হয়। তাহলে এই জন্য একে কি বলা হয়, একে পুশপুল ওয়েভও বলা হয়, বা কম্প্রেশনাল ওয়েভও বলা হয়। ঠিক আছে, আবার এখানে কি করা হচ্ছে, যে
এতে যেদিকে এগিয়ে যায় পি তরঙ্গটা তার সমান্তরালে বস্তু কণাগুলো সংকুচিত প্রসারিত হয়, সমান্তরালে। ঠিক আছে, সমান্তরালে বস্তু কণাগুলো সংকুচিত প্রসারিত হয় বলে একে লঙ্গিটিউডিনাল ওয়েভও বলা হয়। আর প্রথমে সিসমোগ্রাফ যন্ত্রে ধরা পড়ে বলে একে পি প্রাইমারি ওয়েভ বা সংক্ষেপে পি ওয়েভ বলা হয়। ওকে, এক মিনিট করো। তাহলে এখানে আমরা এই হচ্ছে এর সাথে বস্তু কণাগুলোর উলম্ব উত্থান আচ্ছা দেখো, এই যে যখন এস ওয়েভ যাচ্ছে তখন এস ওয়েভের চাপে এই খানটা উঠে যাচ্ছে, আবার এস ওয়েভ যখন সরে যাচ্ছে তখন এই যে অংশটা উঠেছিল সেই অংশটা আবার পুনরায় তার নিজের জায়গায় ফিরে আসে। এইটাকে বলা হয় কি ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি মানে একটা রাবার, দেখো রাবারকে তুমি এইভাবে টানো, টানলে বড় হচ্ছে, আবার এটা ছেড়ে দিলাম আবার নিজের জায়গায় ফিরে যাবে, ইলাস্টিসিটি। তো এই ইলাস্টিসিটিটা কঠিন পদার্থের মধ্যে আছে, তরল পদার্থের মধ্যে নেই। এই যে ইলাস্টিসিটি এইটা কঠিন পদার্থের মধ্যেই রয়েছে, তরল পদার্থের মধ্যে কিন্তু নেই। তাহলে এস তরঙ্গ যখন যেদিকে এগিয়ে যায় বস্তু কণাগুলোর উলম্ব উত্থান এবং অবনমনের মধ্য দিয়ে এস তরঙ্গ এগিয়ে যায় সামনের দিকে। ঠিক আছে, তাহলে বস্তু কণাগুলোর উলম্ব উত্থান ও অবনমনের মধ্য দিয়ে এস তরঙ্গ এগিয়ে যায় বলেই একে ট্রান্সভার্স ওয়েভ বলা হয়। ট্রান্সভার্স ওয়েভ, ঠিক আছে, ওটা যেমন বললাম লঙ্গিটিউডিনাল ওয়েভ, কারণ বস্তু কণা ওই পি তরঙ্গের সাথে সমান্তরালে বস্তু কণাগুলো সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছিল, আর এস তরঙ্গের সাথে উলম্ব হয়ে বস্তু কণাগুলো সংকুচিত প্রসারিত হয়। ঠিক আছে, সেই জন্য একে বলা হয় ট্রান্সভার্স ওয়েভ। আর পি তরঙ্গের পরে সিসমোগ্রাফ যন্ত্রে ধরা পড়ে সেই জন্য বলা হয় সেকেন্ডারি ওয়েভ বা সংক্ষেপে এস ওয়েভ। ঠিক আছে, আচ্ছা এরপর তাহলে এই কারণে এই যে এস তরঙ্গ শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়েই প্রবাহিত হতে পারে, তরল বা গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না। So the question, এই কোশ্চেনটা তোমরা নোট করে নাও। এই প্রশ্নটা হচ্ছে কি যে এস তরঙ্গ কেন তরল বা গ্যাসীয় মাধ্যম দিয়ে প্রবাহিত হতে পারে না। তাহলে কেন? কারণ তরল বা গ্যাসীয় মাধ্যমের ইলাস্টিসিটি ধর্ম নেই, আর এস তরঙ্গ যেহেতু পদার্থের উলম্ব উত্থান ও অবনমনের মধ্য দিয়ে অগ্রসর হয়, তাহলে জলটা এস তরঙ্গের ধাক্কায় যদি উপরে উঠে যায় কিন্তু জলটার ইলাস্টিসিটি নেই, জলটা আবার কোনো গ্যাস পুনরায় আবার সেই নিজের স্থানে ফিরে আসতে চাইবে না, যেখানে চলে গেল সেই দিকেই চলে যাবে, আবার পুনরায় নিজের স্থানে ফিরে আসতে চাইবে না। সেই জন্য তাহলে না চাইলে ওর উপর প্রেসার সৃষ্টি হবে না, এখানে এইটা আবার এইখানে আসবে, তবে তো এখানে প্রেসার সৃষ্টি হবে, তবে তো এস তরঙ্গটা এগিয়ে যাবে। ঠিক আছে, তাহলে হ্যাঁ
তাহলে যে কারণে এস তরঙ্গ শুধুমাত্র কঠিন মাধ্যম দিয়ে প্রবাহিত হয়, তরল বা গ্যাসীয় মাধ্যম দিয়ে প্রবাহিত হতে পারে না। আর সারফেস ওয়েভকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লাভ ওয়েভ আর একটা রেলে ওয়েভ। একটা লাভ, বিজ্ঞানী লাভের নাম অনুসারে লাভ ওয়েভ বলা হয়, বিজ্ঞানী লাভের নাম অনুসারে লাভ ওয়েভ বলা হয়। ঠিক আছে, মানে একটা পুকুরে যেমন ঢিল ছুড়ে দেওয়ার পর চারদিকে তরঙ্গটা ছড়িয়ে যায়, সেইভাবে এগুলো সারফেস, এগুলো ভূপৃষ্ঠের মধ্যেই থাকে, এগুলো কিন্তু ভূভ্যন্তরে প্রবেশ করে না। ঠিক আছে, এটাকে লাভ ওয়েভ। আর রেলে ওয়েভ, যেটা সাধারণত কখনো উলম্ব, কখনো 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 এইটা উলম্ব হবে, মানে এইরকম, আবার কখনো অনুভূমিক ভাবে, এইভাবে। ঠিক আছে, কখনো এইভাবে আর কখনো অনুভূমিক ভাবে, উলম্ব ও অনুভূমিক দুটো হবে, এটা প্রবাহিত হয় ভূপৃষ্ঠের মধ্য দিয়ে। তো এই যে সারফেস ওয়েভগুলোর জন্যই বেশি ধ্বংসাত্মক, মানে পৃথিবীর মধ্যে এই ভূপৃষ্ঠের উপর যে গাছ উঠে যাচ্ছে, ঘর বিল্ডিং ধ্বংস হয়ে যাচ্ছে, এগুলো সব সারফেস ওয়েভের কারণেই ঘটে, লাভ ওয়েভ এবং রেলে ওয়েভের কারণে বেশি। আচ্ছা, যাই হোক, তাহলে এইভাবে আমরা জানলাম যে আমরা ভূমিকম্প তরঙ্গ, ভূকম্পন তরঙ্গটা কি জিনিস সেটা আমরা জানলাম। আমাদের মেইন টপিক হচ্ছে ভূকম্পন তরঙ্গের সাহায্যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন নিয়ে। তাহলে ভূমিকম্প কি, ভূমিকম্প কয় প্রকার, এটা আমরা জানলাম। ঠিক আছে, পি তরঙ্গ কাকে বলে, এস তরঙ্গ কাকে বলে, লাভ ওয়েভ কাকে বলে, রেল ওয়েভ কাকে বলে, পি ওয়েভ এস ওয়েভের পার্থক্য, এস তরঙ্গ কেন শুধুমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয়, বা তরল ও গ্যাসীয় মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না, জানা গেছে এগুলো। আচ্ছা, এখানে এরপর আমরা আসছি যে কিভাবে ভূকম্প বিদ্যার সাহায্যে কিভাবে পৃথিবীর অভ্যন্তরের গঠন নির্ণয় করা যায়। তো এইটা বিজ্ঞানী স্নেল তিনি একটা ওই ভূমিকম্পের প্রতিফলন কোণ আর প্রতিসরণ কোণ, এইটা হচ্ছে রিফ্লেকশন অ্যাঙ্গেল। ঠিক আছে, আর এটা হচ্ছে রিফ্র্যাকশন অ্যাঙ্গেল। মানে এটা প্রতিফলন কোণ, এটা প্রতিসরণ কোণ। তাহলে বিজ্ঞানী স্নেল ভূমিকম্পের প্রতিফলন কোণ ও প্রতিসরণ কোণের অনুপাতের ভিত্তিতে, the ratio between refraction angle and reflection angle, ভূমিকম্প তরঙ্গের প্রতিফলন কোণ আর প্রতিসরণ কোণের অনুপাতের ভিত্তিতে তিনি পৃথিবীর আভ্যন্তরীণ গঠন বর্ণনা করেছেন বিজ্ঞানী স্নেল। মানে এই সূত্রটা দিয়েছেন বিজ্ঞানী স্নেল। এবং পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী, বিভিন্ন জিওলজিস্ট বলেছেন। ঠিক আছে, তাহলে এই সূত্রতে তিনি কি বলেছেন দেখো। আমরা স্বাভাবিকভাবে এই যে দেয়ালটা তোমরা দেখতে পাচ্ছ, এটা যে নরম মাটির, আমি একটা বল, আমার বল একটা হাতে আছে, এটা নরম মাটির দেয়াল, আমি বলটাকে ছুটলাম দেয়ালে, বলটা আমার দিকে ফিরে আসবে, শক্ত এটা কংক্রিটের দেয়াল, বলটাকে একই গতিতে ছুটলাম, বলটা কখন বেশি গতিবেগে আমার দিকে ফিরে আসবে? ওই নরম দেয়ালে ছুটছি তখন, নরম মাটির দেয়ালে, না এই শক্ত কংক্রিটের দেয়ালে? শক্ত কংক্রিটের দেয়াল আসবে। কেন? কারণ কংক্রিটের দেয়ালটা শক্ত, ওর ডেনসিটিটা বেশি। ঠিক আছে, ওর ডেনসিটিটা বেশি, ঘনত্বটা বেশি। আর ওই নরম মাটির যে দেয়ালটা ফাঁপা, ওইটার ডেনসিটিটা কম। ঠিক আছে, ঠিক তেমনি স্নেল বললেন সাপোজ এটা একটা লেয়ার, এটা একটি স্তর, এইটা একটা স্তর, ভূমিকম্প তরঙ্গ একটা আসছে এখান থেকে এখানে। ঠিক আছে, ভূমিকম্প তরঙ্গটা
এখান থেকে এইদিকে আসছে, এই যে লেয়ারটা। ওকে, আচ্ছা এই লেয়ারের পর এই স্তরটা ভেদ করে কিছুটা তরঙ্গ অভ্যন্তরে চলে যাবে, আর কিছুটা তরঙ্গ এইখানে প্রতিহত হয়ে প্রতিফলিত হবে উপর দিকে, রিফ্লেক্ট হবে, তাই তো? তাহলে এইটা নর্থ সাউথ লাইন বরাবর, এই যে নর্থ সাউথ লাইন বরাবর এইখানে একটা কোণ উৎপন্ন হবে, এটা হচ্ছে প্রতিফলন কোণ, আর এইখানে একটা কোণ উৎপন্ন হবে, এটা হচ্ছে প্রতিসরণ। তো এই প্রতিফলন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণটা যদি বড় হয়, প্রতিফলন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণটা যদি বড় হয় মাইডেড, তাহলে কি হবে? তাহলে তোমরা বুঝে নেবে যে অভ্যন্তরের এই স্তরটা অপেক্ষা এ স্তর অপেক্ষা বি স্তরের ডেনসিটি বেশি, মানে এ স্তর অপেক্ষা বি স্তরের ঘনত্ব বেশি। আর এই প্রতিফলন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণটা যদি ছোট হয়, সাপোজ এরকম হলো, তাহলে তোমরা বুঝে নেবে যে এ স্তর অপেক্ষা বি স্তরের ডেনসিটি বা ঘনত্ব কম। তাহলে এই পি তরঙ্গের প্রতিফলন আর প্রতিসরণ কোণের ভিত্তিতে এই পুরো ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তর পর্যন্ত ঘনত্বের ভিত্তিতে আমরা বুঝতে পারি সহজেই যে কোনটা বেশি ঘন কোনটা কম ঘন। তাহলে এটা বেশি, এটা কম ঘন, তাহলে কি দ্বারা গঠিত? এটা বেশি ঘনত্ব কি দ্বারা গঠিত? এইভাবে আমরা সহজেই পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তর পর্যন্ত পৃথিবীর অভ্যন্তরের গঠন নির্ণয় করতে পারি। কারণ কেউ তো আর এতদূর পর্যন্ত যেতে পারবে না, 4500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, ঠিক আছে? কোনো যন্ত্রও যাবে না ওখানে। তাহলে শুধুমাত্র ভূকম্পন তরঙ্গের সাহায্যে এইটা নির্ণয় করা যায় এইভাবে, ঠিক আছে? তাহলে এরপর আমরা এই প্রতিফলন আর প্রতিসরণ কোণের রেশিওর ভিত্তিতে আমরা পৃথিবীর অভ্যন্তরের গঠন নির্ণয় করব। কি হলো দেখো, এইখান থেকে এইখানে আবার যখন এইখান থেকে যখন পি তরঙ্গ আসছে এখানে, তখন প্রতিফলন কোণটা, এই যে প্রতিসরণ কোণটা বেড়ে যাচ্ছে, প্রতিসরণ কোণটা এখানে বেড়ে গেল, তার মানে এটা ডেনসিটি বেশি। আবার এইখান থেকে যখন পি তরঙ্গটা এখানে আসছে, প্রতিসরণ কোণটা আবার বাড়ছে, ডেনসিটি আরো বেশি। এখানে প্রতিসরণ কোণটা এখানে কমে যাচ্ছে, ডেনসিটি কম আছে। প্রতিসরণ কোণটা আবার বাড়ছে, ডেনসিটি বেশি আছে। প্রতিসরণ কোণ আবার বেড়ে যাচ্ছে, ডেনসিটি বেশি আছে। প্রতিসরণ কোণ কমে যাচ্ছে, ডেনসিটি কম আছে। প্রতিসরণ কোণ আবার বেড়ে যাচ্ছে, ডেনসিটি বেশি আছে, হচ্ছে। তাহলে এইভাবে এই বিভিন্ন ভূগোলবিদ, বিভিন্ন ভূতত্ত্ববিদ, বিভিন্ন বিজ্ঞানীগণ তারা এই পৃথিবীর অভ্যন্তরীণ গঠন নির্ণয় করেছেন এইভাবে। তাহলে এরপর আমরা আসছি এখানে, কি এটা কি নাম? এটা হচ্ছে সর্বোপরি স্তর, এটা সারফেস। সারফেসে এইখানে আছে জল আছে, সমুদ্র বলতে পারি, এটা পাহাড়। তাহলে এর গড় গভীরতা কত? সারফেস এটা ভূত্বক, ভূপৃষ্ঠ, এই পুরোটা হচ্ছে এখান থেকে এই অংশ পর্যন্ত, এইটা হচ্ছে 40 কিলোমিটার। এটাকে কি বলা হয়? এটাকে কি লিখেছি? লিথোস্ফিয়ার বলা হয়। লিথোস্ফিয়ার, শিলা মন্ডল। লিথোস প্লাস স্ফিয়ার, স্ফিয়ার মানে মন্ডল, ঠিক আছে? তাহলে একে লিথোস্ফিয়ার বলা হয়। কত? ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তর, ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তর পর্যন্ত মেনলি তিনটা স্তর। কি কি? একটা হচ্ছে লিথোস্ফিয়ার, একটা হচ্ছে ব্যারিস্ফিয়ার, একটা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। মনে থাকবে, লিথোস্ফিয়ার, ব্যারিস্ফিয়ার, সেন্ট্রোস্ফিয়ার। লিথোস্ফিয়ারের ডেপথ কত? 0 থেকে 40 কিলোমিটার, ঠিক আছে? ব্যারিস্ফিয়ারের ডেপথ কত? 40 থেকে 3000 বা 1800, মানে এটা 1885 লিখে যে 2900 লিখে, ঠিক আছে? 1885 কিলোমিটার, 40 থেকে 1885। সেন্ট্রোস্ফিয়ারে কত? 2900, মানে এটা 2900 থেকে 6371। তাহলে বলো লিথোস্ফিয়ার কত? 0 থেকে 40। ব্যারিস্ফিয়ারের ডেপথ কত? 1885। সেন্ট্রোস্ফিয়ারের ডেপথ কত? 6371 ডেপথ হলো। আচ্ছা, লিথোস্ফিয়ার পৃথিবীর যে টোটাল এরিয়া, সেই টোটাল এরিয়ার
মাত্র 1% হচ্ছে লিথোস্ফিয়ারের। টোটাল যে পৃথিবীর যে এরিয়াটা সেটাকে 100% যদি ধরি, তার 1% হচ্ছে লিথোস্ফিয়ারের অন্তর্গত, ঠিক আছে। আর পৃথিবীর টোটাল যে ওজন ভর, সেই ভরের 0.5% হচ্ছে লিথোস্ফিয়ারের অন্তর্গত, ঠিক আছে। ব্যারিস্ফিয়ার, পৃথিবীর যে টোটাল ভর, পৃথিবীর টোটাল যে আয়তন, সেই টোটাল আয়তনের 82%, টোটাল আয়তনের 82% হচ্ছে ব্যারিস্ফিয়ারের অন্তর্গত। এটাকে আবার মেন্টল বলা হয়, এমএনটিএল, মেন্টল বা গুরুমণ্ডল। এটা হচ্ছে শিলামণ্ডল, এটা হচ্ছে গুরুমণ্ডল, এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। এটাকে কোরো বলা হয়, এটা মেন্টল বলা হয়, আর এটাকে আবার কোর বলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ব্যারিস্ফিয়ার পৃথিবীর মোট আয়তনের 82% আর পৃথিবীর মোট ভরের 67% অধিকার করে আছে। আর এই সেন্ট্রোস্ফিয়ার পৃথিবীর মোট আয়তনের 15% আর মোট ভরের প্রায় 33%, মানে 32.5 এরকম হবে, হ্যাঁ 32.5% অধিকার করে আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসছে আমি লিথোস্ফিয়ারের দুটো ভাগ। লিথোস্ফিয়ারের দুটো ভাগ, একটা কি, একটা হচ্ছে সিয়াল, একটা সীমা। এই ভাগটা কে করেন না বিজ্ঞানী কনরাড। বিজ্ঞানী কনরাড দেখলেন যে ভূপৃষ্ঠ থেকে যখনই আমি এই 30 কিলোমিটার, এই যে এই অংশটা, এর গভীরতা 30, ঠিক আছে, কোথাও 5 এরকম থাকে। তো এই যে এই গভীরতাটা অতিক্রম করলেই এই কিছু মানে কোথাও 25, কোথাও 30 কিলোমিটার এরকম গভীরতা অতিক্রম যখনই করছি আমি, তখনই যখনই ওই পি তরঙ্গ, এই গভীরতা আমি নয়, পি তরঙ্গ যে গভীরতাটা অতিক্রম করছে, তখন পি তরঙ্গের প্রতিসরণ কোণটা বেড়ে যাচ্ছে হঠাৎ। ওই যে এইটা, এটা প্রতিসরণ কোণ, এটা তো প্রতিফলন। প্রতিসরণ কোণটা মানে এইরকম হলে এইরকম হওয়ার কথা ছিল, ঠিক আছে, কিন্তু এইরকম হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। তখন বিজ্ঞানী কনরাড বললেন যে এইখানে কিন্তু এই 30 কিলোমিটার পর গভীরতা থেকে উপরের দিকটা ঘনত্ব কম আর নিচের দিকটা ঘনত্ব বেশি। মানে এইটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক, এটা হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। এই অংশটা হচ্ছে সিয়াল, এই অংশটা হচ্ছে সীমা। সিয়াল মানে সিলিকা অ্যালুমিনিয়াম, আর সীমা মানে সিলিকা ম্যাগনেসিয়াম। সিলিকা অ্যালুমিনিয়ামের ঘনত্ব কম, এর ঘনত্ব বেশি। আচ্ছা, সিলিকা এটা হচ্ছে ফেলসিক স্তর, ফেলসপার আর সিলিকা। ফেলসপার মানে সিয়াল, সিলিকা অ্যালুমিনিয়াম মূলত এটা গ্রানাইট শিলা দ্বারা গঠিত। সিয়াল স্তরটা, এই যে উপর স্তরটা, এইটা হচ্ছে সিয়াল স্তর, বিজ্ঞানী কনরাড বললেন। আর নিচের স্তরটা বললেন সীমা। কেন? কারণ এই 30 কিলোমিটার 20 থেকে 35 কিলোমিটার গভীরতায় বিতরঙ্গের গতিবেগটা আরো বেড়ে যাচ্ছে। বিতরঙ্গের গতিবেগ বেড়ে যাচ্ছে মানে প্রতিসরণ কোণটা বাড়ছে। বিতরঙ্গের গতিবেগটা বাড়ছে, তাহলে সেই জন্য এই স্তরটা হচ্ছে আলাদা, এই স্তরটা আলাদা। এইটা কে বললেন না বিজ্ঞানী কনরাড। তাহলে এই যে এইটা নামকরণ করলেন সিয়াল, এটা সীমা। এই সিয়াল আর সীমার মাঝখানে যে স্তরটি, এইটাকে কি বলা হয়? এইটাকে বলা হয় কনরাড বিযুক্তি। বিজ্ঞানী কনরাড আবিষ্কার করলেন, বিজ্ঞানী কনরাডের নাম অনুসারে এটাকে কি বলা হয়? কনরাড বিযুক্তি, ঠিক আছে, বিজ্ঞানী কনরাডের নাম অনুসারে। আচ্ছা, এরপর এখানে দেখো, এই যে এইটা হচ্ছে গ্রানাইট শিলা, আর গ্রানাইট শিলাটা সাধারণত ফেলসপার আর সিলিকা দিয়ে গঠিত হয়। আর সীমা স্তরে এটা সিলিকা ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। তো সিলিকা ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত সাধারণত ব্যাসল্ট শিলা হয়। আর ব্যাসল্টের মধ্যে কি থাকে? এটাকে বলা হয় ম্যাফিক, ম্যাগনেসিয়াম আর আয়রন, ঠিক আছে, এটা ম্যাগনেসিয়াম আর আয়রন, ঠিক আছে। তাহলে এইটাকে সিয়াল আর ফেলসিক বলে, সীমা বা ম্যাফিক বলা হয়, মনে রাখবে। তাহলে এখন তোমাদের পরে ফেলসিক আর ম্যাফিক স্তরের পার্থক্য নিরূপণ করো, বা সিয়াল আর সীমা স্তরের পার্থক্য নিরূপণ করো, বা সিয়াল বলতে কি বুঝো, সীমা বলতে কি বুঝো, এরকম আসতেই পারে, ঠিক আছে। ডিস্টিংগুইশ বিটুইন ফেলসিক এন্ড ম্যাফিক লেয়ার। তাহলে ফেলসিক মানেই হচ্ছে সিয়াল আর ম্যাফিক মানে হচ্ছে সীমা। ফেলসিক মানে গ্রানাইট শিলা দ্বারা গঠিত, ম্যাফিক মানে ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। ফেলসিক মানে এর ডেনসিটি কম, ম্যাফিক মানে সীমা মানে ডেনসিটি বেশি।
হেলসিঙ্কি মানে হচ্ছে মহাসাগরীয় ভূত্বক, মহাদেশীয় ভূত্বক, আর ম্যাফিক মানে হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। হেলসিঙ্কি মানে পি তরঙ্গের গতিবেগ 6 কিলোমিটার প্রতি সেকেন্ড, আর ম্যাফিক মানে পি তরঙ্গের গতিবেগ 7 কিলোমিটার প্রতি সেকেন্ড। সিয়াল সীমার পার্থক্য আসতে পারে। আর সিয়াল সীমার পার্থক্য যে সিয়াল আর সীমার মাঝখানে সিয়াল এবং সীমা যে বিযুক্তি তল দ্বারা বিচ্ছিন্ন রয়েছে তাকে কনরাড বিযুক্তি বলা হয়। দেখতে পারবে বিজ্ঞানী কনরাডের নাম অনুসারে একে কনরাড বিযুক্তি বলে। আচ্ছা, এরপর চলে আসছে আমি 40 থেকে 700, এটা মতান্তরে কোথাও কোথাও 1000 আছে, কি কোথাও কোথাও 900 আছে, ঠিক আছে। তাহলে এই যে গভীরতাটা, এই গভীরতাটাকে এই 40 থেকে 700 নয়, 40 থেকে আমি এইখানে চলে আসবো 1885, এইটা পুরোটাই হচ্ছে কি ব্যারিস্ফিয়ারের অন্তর্গত, ঠিক আছে, ব্যারিস্ফিয়ার। এরপর ব্যারিস্ফিয়ারকে মেইনলি দুটো ভাগে ভাগ করা হয়, দুটো ভাগ, একটা আপার মেন্টাল, একটা লোয়ার মেন্টাল। এই যে এই অংশটা, এইটা যেটা 40 থেকে 700, এইটা হচ্ছে আপার মেন্টাল, এইটা। আর 700 থেকে 2900 বা 1885, এইটা হচ্ছে লোয়ার মেন্টাল বা লোয়ার ব্যারিস্ফিয়ার, ঠিক আছে, বুঝা গেছে। এইটা আপার ব্যারিস্ফিয়ার, এইটা লোয়ার ব্যারিস্ফিয়ার, ওকে। তো এই আপার ব্যারিস্ফিয়ার আর এইটা লোয়ার ব্যারিস্ফিয়ার, এই দুটো লেয়ার, এই ব্যারিস্ফিয়ারকে দুটো ভাগে কে ভাগ করলো? বিজ্ঞানী রেপিটি। আচ্ছা, তার আগে একবার চলে যাই, এইটা ছেড়ে এলাম আমি। এই যে এইটা হচ্ছে লিথোস্ফিয়ার আর এইটা ব্যারিস্ফিয়ার। এই যে উপরের স্তরটা হচ্ছে শিলামণ্ডল আর নিচের স্তরটা হচ্ছে গুরুমণ্ডল, এইটাকে কে ভাগ করলেন? এই দুটো স্তর, যে উপরের স্তর আর নিচের স্তর, এইটাকে ভাগ করলেন কি? মোহ। বিজ্ঞানী যুগোস্লাভিয়ার বিজ্ঞানী বিজ্ঞানী মোহরভিসিক, তিনি বললেন যে 40 কিলোমিটার উপরে পি তরঙ্গের যে গতিবেগটা দেখতে পাচ্ছি, 40 কিলোমিটার নিচে পি তরঙ্গের গতিসরণ কোণটা কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক আছে। সেই জন্য তিনি বললেন যে এই স্তরটা কিন্তু একটা আলাদা স্তর। এটা আবিষ্কার করলেন যুগোস্লাভিয়ার বিজ্ঞানী মোহরভিসিক। সেই জন্য এই বিযুক্তি রেখাটাকে কি বলা হয়? মোহরভিসিক বিযুক্তি রেখা বা মোহ বিযুক্তি রেখা, বা ইংরেজিতে বলে মোহ ডিসকন্টিনিউটি। দেখো, ইংরেজি আমাদের একটু একটু জানতেই হবে, কারণ ওই যে 200-5-7 বছর আগে সে ব্রিটিশরা এসেছিল, তাহলে ব্রিটিশরা এসে আমাদের সিস্টেমটাকে তো অনেকটাই চেঞ্জ করেছে। হ্যাঁ, এরপর আমরা যে সমস্ত অ্যাপ ব্যবহার করছি সেগুলো ইউএসএ, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স সেখান থেকে আসছে। তাহলে সেই কারণে ইন্টারন্যাশনাল ট্রেড বা তোমরা যদি কোথাও কখনো ফরেন কান্ট্রি যাও, তাহলে সেই জন্য ইংলিশটা জানতে হবে। এছাড়া আমাদের দেশের মধ্যে থাকলেও ইংলিশটা জানতেই হবে, কারণ যে কোনো ক্ষেত্রে বিভিন্ন বই হয়তো তোমরা ইংলিশ ভাষাতে পড়বে। এছাড়া আরেকটা জিনিস, যে ইংলিশ যদি না জানো তাহলে নিজেকে একটু কিরকম লাগে, যে আমি মনে হয় অনেক কিছুই জানি না, নাকি? ইংলিশ তোমরা যদি না জানো, এই যে পয়েন্টগুলো আমি সবগুলো বাংলায় বলে যাচ্ছি, পয়েন্টগুলো লিখছি ইংলিশে, বাংলায় তোমাদের সুবিধার জন্য তোমরা যেহেতু বাংলা ভার্সন বাংলায় বলে যাচ্ছি, কিন্তু ইংলিশটা কষ্ট করে একটু শিখে নাও, কারণ তোমাকে জানতে হবে। কারণ তোমরা যদি চীন জাপানে বসবাস করতে, তাহলে হয়তো ইংলিশ না জানলেও চলতো, কিন্তু ইন্ডিয়াতে এসে আমরা ইংলিশ আমাদেরকে জানতে হবে। জানা জিনিসটা খারাপ নয়, ভালো, কষ্ট হলেও শিখে না। আমরা তো মাদার ট্যাং, মানে আমরা নিজের মাতৃভাষায় তো পড়ছি, মাতৃভাষায় পড়ছি, তারপর সেটাকে ইংলিশেও জেনে নিচ্ছে, ঠিক আছে, অসুবিধা নেই তো? আচ্ছা, হ্যাঁ, তো এখানে বিজ্ঞানী মোহ এটা আবিষ্কার করলেন, তাহলে এটাকে বলা হয় মোহ ডিসকন্টিনিউটি। তাহলে মোহ ডিসকন্টিনিউটি কাকে বলে? যে বলবো যে লিথোস্ফিয়ার এবং ব্যারিস্ফিয়ার, মানে শিলামণ্ডল এবং কেন্দ্রমণ্ডল যে তল দ্বারা বিচ্ছিন্ন রয়েছে তাকে মোহ ডিসকন্টিনিউটি বলে। বিজ্ঞানী মোহরভিসিক এই তলটি চিহ্নিত করেন বলে তার নাম অনুসারে একে মোহ বিযুক্তি বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, এরপর এখানে এলাম, এই যে এই ব্যারিস্ফিয়ারকে আবার দুটো ভাগ করে দিলেন বিজ্ঞানী রেপিটি। দুটো ভাগে ভাগ করলেন। তিনি বললেন যে এর উপরে যে পি তরঙ্গের গতিবেগ, এর নিচে পি তরঙ্গের গতিবেগের মধ্যে পার্থক্য আছে, অতএব এই দুটো স্তর আলাদা। তাহলে তখন তিনি ভাগ করে দিলেন আপার মেন্টাল আর লোয়ার মেন্টাল, আপার আর লোয়ার, আপার ব্যারিস্ফিয়ার, লোয়ার ব্যারিস্ফিয়ার। তাহলে এই 40 থেকে 700 কিলোমিটার পর্যন্ত স্তরটা, মতান্তরে আবার কোথাও কোথাও 1000 আছে,
700 কিলোমিটার পর্যন্ত স্তরটা হচ্ছে আপার মেন্টাল, আর 700 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত যে স্তরটা সেটা হচ্ছে লোয়ার মেন্টাল। ঠিক আছে, তাহলে এইখানে হচ্ছে পি তরঙ্গের গতিবেগ 8 কিলোমিটার প্রতি সেকেন্ড, এইখানে হচ্ছে পি তরঙ্গের গতিবেগ 9 কিলোমিটার প্রতি সেকেন্ড। ঠিক আছে, তাহলে ঊর্ধ্ব গুরুমণ্ডল কাকে বলে, নিম্ন গুরুমণ্ডল কাকে বলে? তাহলে ঊর্ধ্ব গুরুমণ্ডলের আমি বললাম যে ঊর্ধ্ব গুরুমণ্ডল আর নিম্ন গুরুমণ্ডল যে তল দ্বারা বিচ্ছিন্ন রয়েছে সেটাকে রেপিড বিযুক্তি বলা হয়। হ্যাঁ, আচ্ছা, এরপর এই ঊর্ধ্ব গুরুমণ্ডলকে আবার তিনটে ভাগে ভাগ করছে, আপার মোস্ট জোন, এলভিজেড আর ট্রানজিশন জোন। আপার মোস্ট জোন এটা 30 থেকে 80 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে, এলভিজেড এটা 250 থেকে 300 কিলোমিটার, আর ট্রানজিশন জোন 300 থেকে 700 কিলোমিটার। ঠিক আছে, এইটাকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে, এই আপার মেন্টালটাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। 30 থেকে 80 কিলোমিটার পর্যন্ত স্তরটা হচ্ছে আপার মোস্ট জোন, আর 250 থেকে 300 কিলোমিটার যে স্তরটা এটা এলভি জেড মানে লো ভেলোসিটি জোন, আর 300 থেকে 700 কিলোমিটার যে স্তরটা সেটা হচ্ছে ট্রানজিশন জোন, পরিবর্তনশীল অঞ্চল। তো এই এলভিজেড, হোয়াট ইজ এলভিজেড মানে লো ভেলোসিটি জোন। লো ভেলোসিটি জোন বলা হয় কেন? কারণ এইখানে পি তরঙ্গের গতিবেগ এই যে এই স্তরটা, ঠিক আছে, এই স্তরটাতে পি তরঙ্গের গতিবেগ হঠাৎ কিন্তু কমে যায়, এই স্তরে পি তরঙ্গের গতিবেগ হঠাৎ কমে যায়। তাহলে পি তরঙ্গের গতিবেগ এইখানটাতে কমে যায় বলে একে এলভিজেড বলে। ঠিক আছে, লো ভেলোসিটি জোন। আবার একে অ্যাস্থেনোস্ফিয়ার বলে। অ্যাস্থেনোস্ফিয়ার মানে নমনীয় মণ্ডল, মানে এইখানে পদার্থগুলো থকথকে অবস্থায়, নমনীয় ভাবে, কঠিন তরল মাঝামাঝি অবস্থায় নমনীয় থাকে, থকথকে। ঠিক আছে, মানে দইটা একটু ঘেঁটে দিলে যে টাইপের হয় আর কি, খুব চাপ দই না আর কি। ঠিক আছে, থকথকে অবস্থায় থাকে, তাহলে সেই জন্য এটাকে বলা হয় নমনীয় মণ্ডল, অ্যাস্থেনোস্ফিয়ার। আবার একে ক্ষুব্ধ মণ্ডলও বলে, কারণ এই জোনটার থেকেই অধিকাংশ ভূমিকম্পগুলো হয়ে থাকে, ম্যাগমার উদ্গীরণ হয়ে ভূমিকম্প হয়, সেই জন্য একে ক্ষুব্ধ মণ্ডলও বলা হয়। তাহলে একে ক্ষুব্ধ মণ্ডল বলে, একে নমনীয় মণ্ডল বলে, একে লো ভেলোসিটি জোন বলে। ঠিক আছে, যেটাই এলভিজেড সেটাই নমনীয় মণ্ডল, সেটাই ক্ষুব্ধ মণ্ডল। ওকে, এটা কিন্তু প্রশ্ন আছে, পয়েন্ট টু নোট। আচ্ছা, এরপর এই 700 থেকে মানে এইটা চলে গেল আপার মেন্টালের দিকে, এরপর 700 থেকে 2900 কিলোমিটার আমি চলে এলাম, 1885 কিলোমিটার, এইটা লোয়ার মেন্টাল। তাহলে এই যে আপার মেন্টাল আর লোয়ার মেন্টাল এটা রেপিড ডিসকন্টিনিউটি হলো। এইখানে উষ্ণতা ছিল কত, 800 ডিগ্রি সেলসিয়াস, আর এই আপার মেন্টালে লোয়ার মেন্টালে উষ্ণতা কত চলে এলো, 2400 ডিগ্রি। মানে রেপিড যেখানে মোহ বিযুক্তি ছিল সেখানে 800 ডিগ্রি টেম্পারেচার ছিল, আর যেখানে রেপিড বিযুক্তি সেইখানে কত বাড়লো দেখো, 1300 থেকে 2400 ডিগ্রি সেলসিয়াস। মানে প্রতি কিলোমিটারে 30 ডিগ্রি হারে বাড়ছে। তো এই 30 ডিগ্রি হারে যদি বাড়তে থাকতো তাহলে এই কেন্দ্রে এই 4500 বেশি উষ্ণতা হতো। প্রতি কিলোমিটারে যে 30 ডিগ্রি হারে বাড়ে সেইটা কতদূর পর্যন্ত বাড়ে, এখান থেকে 20 কিলোমিটার গভীরতা পর্যন্ত। প্রতি কিলোমিটার নিচে নামার সাথে সাথে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেটা বৃদ্ধি পায় সেটা 20 কিলোমিটার পর্যন্তই বৃদ্ধি পায়, তারপর কিছুটা কমে, বৃদ্ধির হারটা কিছুটা কমে যায়। তো যাই হোক, আমাদের নিচে নামার সাথে সাথে তাপমাত্রা বাড়ছে, এটা হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, 800 ডিগ্রি, এবার রেপিড বিযুক্তিতে 2400 ডিগ্রি সেলসিয়াস। আবার যখন গুটেনবার্গ বিযুক্তিতে এলাম তখন 3800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে এর ডেনসিটি কত ছিল, 2.75 থেকে 2.9। এর ডেনসিটি হলো মানে সীমার ডেনসিটি 2.9 থেকে 3.0, সিয়াল সীমা হলো। আচ্ছা, এবার আপার মেন্টালে চলে এলাম 3.0 থেকে 4.3, লোয়ার মেন্টালে চলে এলাম 4.3 থেকে 5.1, না কত আছে 5.5, ও সরি 4.3 থেকে 5.5। ঠিক আছে, তাহলে এই লোয়ার মেন্টালটাকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, D1 আর D2। বলছে 700 থেকে 2700 এটা D1, আর 2700 কিলোমিটার থেকে 1885 বা 2900 কিলোমিটার এটা হচ্ছে D2।
এটা d1 আর d2। d1 এ পি তরঙ্গের গতিবেগ কত? 8 থেকে 9 কিলোমিটার প্রতি সেকেন্ড। আর d2 তে পি তরঙ্গের গতিবেগ কত? 9 থেকে 10 কিলোমিটার প্রতি সেকেন্ড। ঠিক আছে, 9 থেকে 10 কিলোমিটার প্রতি সেকেন্ড। আচ্ছা, এরপর এই যে আপার মেন্টাল আর লোয়ার মেন্টাল আমরা পড়ছি, আপার মেন্টালটাকে বলা হয় প্রোফেসিমা, এইটাকে বলা হয় প্রোফেসিমা। আর এইটাকে বলা হয় লোয়ার মেন্টালটাকে, এটাকে বলা হয় নিফেসিমা। এই যে ক্রোমিয়াম, সিআরও ক্রোমিয়াম, এফি আয়রন, এসআই সিলিকা, এমএ ম্যাগনেসিয়াম, মানে এইটা কি দ্বারা গঠিত? ক্রোমিয়াম, আয়রন, সিলিকা, ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত প্রোফেসিমা। ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে নিকেল, আয়রন, সিলিকা, ম্যাগনেসিয়াম, নিফেসিমা। ঠিক আছে। এইটা যেমন বললাম উপরেরটা, এইটা হচ্ছে গ্রানাইটের ব্যাসল্ট দ্বারা গঠিত, এটা ফেলসিক স্তর, এটা ম্যাফিক স্তর, ফেলসপার সিলিকা, এটা ম্যাফিক হচ্ছে ম্যাগনেসিয়াম আর আয়রন। ঠিক আছে। আচ্ছা, সেই রকম এটা প্রোফেসিমা, এটা নিফেসিমা, বুঝা গেছে? প্রোফেসিমা আর নিফেসিমা বলা হয়। এরপর এইখানে বিজ্ঞানী উইচার্ট এবং বিজ্ঞানী গুটেনবার্গ, প্রথমে বিজ্ঞানী উইচার্ট তারপর বিজ্ঞানী গুটেনবার্গ এই তলটা আবিষ্কার করলেন। তারা বললেন যে 2900 কিলোমিটার গভীরতার পর পি তরঙ্গের গতিবেগ, মানে এস তরঙ্গকে দেখতেই পাওয়া যাচ্ছে না, এস তরঙ্গ দেখা যাচ্ছে না, আর পি তরঙ্গের গতিবেগটা কমে যাচ্ছে। মানে পি তরঙ্গের গতিবেগটা যত নিচে যাচ্ছে তত চাপ বাড়ছে, ডেনসিটি বাড়বে। তো পি তরঙ্গের গতিবেগটা এইরকম করে আসছিল, এই 2900, এটা 2900 কিলোমিটার গভীরতা, এটা 2900, পি তরঙ্গটা আসছে আর এস তরঙ্গটাও আসছে। এবার এস তরঙ্গটা এইখান থেকে এরকম করে ঘুরে চলে যাচ্ছে, এইদিকে আর প্রবেশ করতে পারছে না, আর পি তরঙ্গটা এইরকম করে এরকম যাওয়ার কথা ছিল, কিন্তু এরকম না গিয়ে এরকম হচ্ছে, মানে পজিশন কোণটা কমে যাচ্ছে, পি তরঙ্গের পজিশন কোণ কমে গেল, এস তরঙ্গ দেখতে পাওয়া যাচ্ছে না। তখন এইটা আবিষ্কার করলেন কে? বিজ্ঞানী গুটেনবার্গ। তিনি বললেন কে? যে তিনি বললেন এই যে এইখান থেকে একটা আলাদা স্তর, তখন এই তলটাকে বলা হলো কি? গুটেনবার্গ বিযুক্তি। প্রথমে বিজ্ঞানী উইচার্ট, তারপর বিজ্ঞানী গুটেনবার্গ এই তলটা আবিষ্কার করে। তাহলে গুটেনবার্গ, উইচার্ট, গুটেনবার্গ বিযুক্তি কাকে বলা হয়? এটা কি নিম্ন গুরুমণ্ডল আর বহিঃ কেন্দ্রমণ্ডল। ঠিক আছে, আউটার কোর। তাহলে নিম্ন গুরুমণ্ডল ও বহিঃ কেন্দ্রমণ্ডল যে তল দ্বারা বিচ্ছিন্ন রয়েছে তাকে উইচার্ট গুটেনবার্গ বিযুক্তি বলা হয়। বিজ্ঞানী উইচার্ট ও গুটেনবার্গ এই বিযুক্তি তলটি চিহ্নিত করে বলে তাদের নাম অনুসারে একে উইচার্ট গুটেনবার্গ বিযুক্তি রেখা বলা হয়। ঠিক আছে। এর গভীরতা কত? 1885। গুটেনবার্গ বিযুক্তির উপরে পি তরঙ্গের গতিবেগ কত? 10 কিলোমিটার প্রতি সেকেন্ড। গুটেনবার্গ বিযুক্তির নিচে পি তরঙ্গের গতিবেগ কত? 8.5 কিলোমিটার প্রতি সেকেন্ড, কমে যাচ্ছে। আর এস তরঙ্গ এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে এস তরঙ্গ এখানে দেখতে পাওয়া যাচ্ছে না, মানে এটা কি প্রুফ করছে? যে এটা হয় গ্যাসীয় নয়তো তরল অবস্থায় আছে। এইখানে এইটা হয় গ্যাসীয় নয়তো তরল অবস্থায় আছে। কারণ এটা যদি কঠিন থাকতো তাহলে এস তরঙ্গ এর মধ্যে দিয়ে চলে যেত, এর মধ্যে দিয়ে যাচ্ছে না বলেই এস তরঙ্গ তরল পদার্থের মধ্যে দিয়ে যেতে পারে না, গ্যাসীয় পদার্থের মধ্যে দিয়ে যেতে পারে না। তাহলে এইটা তরল অবস্থায় আছে, আর তরল অবস্থায় আছে বলেই পি তরঙ্গের গতিবেগটাও কমে যাচ্ছে। ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কি? আউটার কোর, আর এটা হচ্ছে ইনার কোর। তো এই যে এইখানে বিজ্ঞানী গুটেনবার্গ বললেন যে দেখো এই যে পৃথিবীর কেন্দ্রটা, এই যে এইটা, এইখান থেকে এই যে পি তরঙ্গটা যাচ্ছে, আর এইটা হচ্ছে এস তরঙ্গ। এইটা পি আর এটা এস। হ্যাঁ, এটা পৃথিবীর কেন্দ্র, এটা কেন্দ্র,
তাহলে কেন্দ্রমণ্ডলে তো এস প্রবেশ করতে পারছে না, এটা এইদিকে বেরিয়ে যাচ্ছে। তাহলে গুটেনবার্গ বললেন যে 104 ডিগ্রি থেকে 140 ডিগ্রি এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটাতে দেখো কোনো তরঙ্গই নেই, পি আর এস তরঙ্গ কেউ নেই। এই ডিসটেন্সটাতে পি ও এস তরঙ্গ ধরা পড়ছে না সিসমোগ্রাফ যন্ত্রে। 104 থেকে 140 ডিগ্রি এই ডিসটেন্সটা আছে, কোনো তরঙ্গ নেই। তাহলে এই ডিসটেন্সটাকে মানে 1 ডিগ্রি কৌণিক দূরত্ব মানে হচ্ছে 112 কিলোমিটার, মনে রাখবে। তাহলে এই ডিসটেন্সটাকে কি বলা হয়? পি আর এস তরঙ্গের শ্যাডো জোন বলা হয়। পি ও এস তরঙ্গের শ্যাডো জোন বলতে কি বুঝো? এটাও আছে, পি ও এস তরঙ্গের একে শ্যাডো জোন বলে। ঠিক আছে, আচ্ছা, পি ও এস তরঙ্গের শ্যাডো জোন। এরপর দেখো এইখানে এই যে 1885 পরে যখন 5150 কিলোমিটার যাচ্ছি, 5150 কিলোমিটার, 5150 কিলোমিটারে যাচ্ছি, তখন কিন্তু এইখানে আবার পি তরঙ্গের প্রতিসরণ কোণটা বেড়ে যাচ্ছে, মানে পি তরঙ্গের গতিবেগ বাড়ছে 12 কিলোমিটার প্রতি সেকেন্ড। এইটা কে আবিষ্কার করলেন? বিজ্ঞানী লেহমান। তিনি বললেন এই 5150 কিলোমিটার গভীরতার পর পি তরঙ্গের গতিবেগ কিন্তু আবার বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তাহলে এইটা একটা আলাদা স্তর, উপরেরটা। তখন তিনি বললেন যে 5150 কিলোমিটার উপরেরটা হচ্ছে আউটার কোণ আর নিচেরটা হচ্ছে ইনার কোণ, অন্তঃকেন্দ্রমণ্ডল। বহিঃকেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল। কারণ এইটা কঠিন অবস্থায় আছে, এটা সেই নিকেল, আয়রন ইত্যাদি ভারী ভারী পদার্থগুলো দ্বারা গঠিত। ঠিক আছে, এইটা তরল, কিন্তু এইটা কঠিন অবস্থায় আছে। তাহলে যে কারণে এইখানে পি তরঙ্গের গতিবেগটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা বিজ্ঞানী লেহমান দেখালেন। তাহলে এই যে ওই আউটার কোর আর ইনার কোর যে তল দ্বারা বিচ্ছিন্ন রয়েছে তাকে লেহমান ডিসকন্টিনিউটি বলা হয়। বিজ্ঞানী লেহমানের নাম অনুসারে লেহমান ডিসকন্টিনিউটি বলে। ঠিক আছে, এইখানে উষ্ণতা যাচ্ছে 4500 ডিগ্রি সেলসিয়াস, 4500 ডিগ্রি সেলসিয়াস এইখানে। তাহলে এইখানে যে উপরের এই যে নিম্ন গুরুমণ্ডল কঠিন, আর এখানে অন্তঃকেন্দ্রমণ্ডল কঠিন, আর এইখানে বহিঃকেন্দ্রমণ্ডল কি তরল অবস্থায় রয়েছে। বহিঃকেন্দ্রমণ্ডল তরল অবস্থায় রয়েছে কেন? এইটাও প্রশ্ন দেব। বহিঃকেন্দ্রমণ্ডল তরল অবস্থায় রয়েছে কেন? তো এখানে বলা হচ্ছে যে এই বহিঃকেন্দ্রমণ্ডল তরল অবস্থায় রয়েছে বলে এস তরঙ্গ ওখানে প্রবেশ করতে পারে না। আর বহিঃকেন্দ্রমণ্ডলে একটা খনিজ পদার্থ রয়েছে, সেই খনিজ পদার্থে সিলিকা এবং জলের মাত্রাটা বেশি আছে। তাহলে যে কারণে এই ইনার এই লোয়ার মেন্টাল অপেক্ষা এইখানে চাপের পরিমাণ এবং উষ্ণতার পরিমাণ বেশি হলেও লোয়ার মেন্টাল এইখানটার অপেক্ষা এইখানে তো উষ্ণতা এবং চাপ দুটোই বেশি, এইটার উপর বেশি চাপ হবে, এটা অপেক্ষা উষ্ণতা বেশি আছে দেখো, কিন্তু তবুও এইখানে ওই যে জল এবং সিলিকার মাত্রা বেশি থাকার কারণে এইখানটা তরল অবস্থায় থাকে। ঠিক আছে, আচ্ছা দেখো এই ডেনসিটি দেওয়া আছে, প্রতিটা স্তরের ডেনসিটি এখানে দেওয়া আছে, প্রতিটা স্তরের ডেনসিটি দেওয়া আছে, প্রতিটা স্তরে পি তরঙ্গের গতিবেগ। আমরা প্রতিটা স্তরে কি কি মনে রাখছি? প্রতিটা স্তরের নাম মনে রাখছি। ঠিক আছে, প্রতিটা স্তরের ডেনসিটি মনে রাখছি, প্রতিটা স্তরের পি তরঙ্গের গতিবেগ মনে রাখছি, প্রতিটা স্তরের টেম্পারেচার মনে রাখছি। ঠিক আছে, এরপর কোন বিযুক্তি? শিয়াল আর সীমার মাঝখানে কি বিযুক্তি? কন্ট্রাক্ট। শিয়াল আর সীমার মাঝখানে কন্ট্রাক্ট। আর সীমা, এই যে সীমা মানে লিথোস্ফিয়ার শিলামণ্ডল আর গুরুমণ্ডলের মাঝখানে মোহ। আর আপার মেন্টাল লোয়ার মেন্টালের মাঝখানে রেপিটি। আপার মেন্টাল লোয়ার মেন্টালের মাঝখানে রেপিটি। আর মেন্টাল আর কোরের মাঝখানে গুটেনবার্গ, বুইচার গুটেনবার্গ ডিসকন্টিনিউটি। আর আউটার কোর ইনার কোরের মাঝখানে লেহমান বিম। মনে থাকবে? তাহলে এইটা হচ্ছে পৃথিবীর আভ্যন্তরীণ গঠন। ঠিক আছে, ভূকম্প বিদ্যার সাহায্যে পৃথিবীর আভ্যন্তরীণ গঠন। মনে থাকবে? ওকে।